সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সকলকে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জের পক্ষ থেকে লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, তোমরা হয়তো আমাকে চেনো, তাই না? কেননা তোমরাই তো আমাদের অষ্টম শ্রেণীর স্টুডেন্ট ছিলে। আর তোমাদের অষ্টম শ্রেণীতে আমি কিন্তু এবছর পুরোটাই বাংলা ক্লাস কিন্তু আমিই নিয়েছি। আর তোমরাই যেহেতু ক্লাস 9-এ উঠেছো, তোমাদের সঙ্গে পুনরায় আমার দেখা হয়ে যাচ্ছে বাংলা ক্লাসে। তাই কি তোমাদের কাছেও কিন্তু আমি অচেনা নই, তোমরাও আমার কাছে অচেনা নও। তাই কি হবে, আমাদের মেলবন্ধনটা কিন্তু বেশ ভালোই হবে। কেউ কারোর কাছে অপরিচিত নই, আমরা একে অপরের সমস্যাগুলো ভালোভাবেই জেনে নিতে পারবো। তাহলে চলো আমরা একটু পড়া নিয়ে কথা বলি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, 2021 সালের এই প্রথম হচ্ছে তোমাদের সঙ্গে আমার বাংলা ক্লাস, তাই না? তো এই বাংলা ক্লাসে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বা যে গদ্য বা পদ্য নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রত্যুপকার, যেটা একটি গদ্য। দেখো আমি লিখেছি প্রত্যুপকার, এটি একটি গদ্য। কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, আমরা বরাবর যেটা করি আজকেও কিন্তু সেটাই করবো। আমরা কি করি, যে কোনো গদ্য কিংবা পদ্য পড়ার পূর্বে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিই। তার জন্ম, মৃত্যু, তার বেড়ে ওঠা, তার পড়াশোনা, তার কি কি গদ্য সাহিত্য বা কি কি সাহিত্যকর্ম রয়েছে, এগুলো আমরা জেনে নিই। আজকেও আমরা তাই করব। যেহেতু প্রত্যুপকার গদ্যটি আমাদের বইয়ের প্রথম গদ্য এবং এটি লেখককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা আমি লিখে রেখেছি, ইতিমধ্যে তোমরা জেনে গেছো। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেছে। কোথায় জন্মগ্রহণ করেছে? ভারতের ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। কোন জেলা? মেদিনীপুর জেলা। বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে তিনি কি করেছে? জন্মগ্রহণ করেছে। তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখো আমি কি লিখেছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছি, কিন্তু তার মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগর কিন্তু তার উপাধি। বিদ্যাসাগরটা কি? বিদ্যাসাগরটা হচ্ছে তার উপাধি। তোমরা এটা নোট করে নাও প্লিজ। উপাধি, বিদ্যাসাগর হচ্ছে তার উপাধি, আর মূল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন কলকাতার সংস্কৃত কলেজের ছাত্র। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে, তিনি কোথাকার ছাত্র ছিলেন? তিনি ছিলেন কলকাতার সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তিনি প্রথমে কোন ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন? দেখো আমি এখানটা লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। প্রথমে তিনি সংস্কৃতে পাণ্ডিত্য অর্জন করেন। সংস্কৃত বানানটাতে কিন্তু কি আছে? যুক্ত বর্ণ আছে। সংস্কৃত এবং তারপরে ইংরেজি, এই দুটোতে তিনি কি করেছেন? এই দুটোতে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। মানে যতটুকু পড়া সম্ভব তিনি এটাতে পড়ে তিনি এটাতে বেশ জ্ঞান লাভ করেছেন। যতটুকু জ্ঞান লাভ করার পরে আমরা একটা বিষয় একজনকে পণ্ডিত বলতে পারি, ঠিক ততটুকু জ্ঞান লাভ অথবা তার অধিক তিনি জ্ঞান লাভ করেছেন। দানশীলতার জন্য তাকে কিন্তু দয়ার সাগর বলা হতো। কি বলা হতো? দয়ার সাগর বলা হতো। কেন বলা হতো? দানশীলতা। দানশীলতা বুঝি তাকে তিনি অনেককে অনেক কিছু দান করেছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, বিপদগ্রস্ত মানুষকে পাশে দাঁড়িয়ে সাহায্য করেছেন, দান করেছেন অনেককে অনেক কিছু। তাই তার এই দানশীলতা তাহলে কি? অন্যের বিপদের পাশে সাহায্যের হাত দিয়ে দাঁড়ানো কিন্তু দানশীলতা। তাহলে এই দানশীলতার জন্য তাকে আরো একটি উপাধি দেওয়া হয়েছে। সেটা কি উপাধি বলো তো? সেটা হচ্ছে দয়ার সাগর। তাহলে বিদ্যাসাগর তার একটি উপাধি এবং তার পাশাপাশি রয়েছে দয়ার সাগর। আচ্ছা, এটাও কিন্তু একটা উপাধি। তাহলে আমরা যতটুকু পড়েছি সেখান থেকে কিন্তু আমরা দুটো উপাধি সম্পর্কে পয়েন্ট জানতে পারলাম, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি উপাধি এবং দয়ার সাগর আরো একটি উপাধি। তারপর দেখো কি আছে? তারপর আছে একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ,
সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। তাহলে তিনি কি কি হিসেবে বা কি কি বিষয়ে তিনি খ্যাতিনামা লাভ করেছিলেন? আরো একবার বলছি শোনো। সুশৃঙ্খল পদবিন্যাস, তারপর রয়েছে যথাযথভাবে জ্যোতি চিহ্ন প্রয়োগ। কি প্রয়োগ? জ্যোতি চিহ্ন প্রয়োগ। তারপর রয়েছে সাহিত্যিক গদ্য রচনা ইত্যাদি। এই সব কিছুর জন্য তাছাড়া তো রয়েছে একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে কিন্তু তিনি প্রতিষ্ঠা লাভ করেছেন। আর তারপর যেটা বললাম সেটা হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার থেকে গদ্য রচনার জন্য তাকে গদ্যের জনক বলা হয়ে থাকে। মানে সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে কি বলা হয়ে থাকে? তাকে গদ্যের জনক বলা হয়ে থাকে। তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করি গদ্যের জনক কাকে বলে বা গদ্যের জনক বলা হয় কাকে, তাহলে আমরা কি বলবো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, তিনি আমাদের গদ্যের জনক। বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে আজও নতুন বিন্যাসে সাজিয়ে 1855 সালে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বর্ণ বই পরিচয়। তাহলে দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে আমাদের যে শিশু পাঠ্য বর্ণ বই পরিচয় আছে সেটাও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে 1855 সালে এটা প্রণয়ন করে। তাহলে তোমাদের এটা একটা প্রশ্ন আসতে পারে যে 1855 সালে কি প্রণয়ন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? শিশু পাঠ্য বই ও বর্ণ পরিচয়। তারপর দেখো কি আছে, বাংলা বর্ণমালাকে নতুন করে সাজিয়ে 1855 সালে আমাদের সামনে প্রণয়ন করে, এটা তো বলাই আছে। তার পাশাপাশি কি বলা হয়েছে? তিনি হচ্ছে বাংলা গদ্যের জনক। তারপর কি বলা হয়েছে? জ্যোতি চিহ্ন। জ্যোতি চিহ্ন কিন্তু তিনি প্রথম সুন্দর করে সুবিন্যাস করেছিলেন বা যথাযথভাবে প্রণয়ন করেছিলেন। তারপর দেখো শিক্ষার্থীরা কি আছে, ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এর বই আজও কিন্তু পথপ্রদর্শক আছে। কোন বই পথপ্রদর্শক? শিশুতোষ বই ও বর্ণ পরিচয়। এটা কিন্তু আজও আমাদের ভাষা শিক্ষার ক্ষেত্রে পথপ্রদর্শক। আমাদের শিশুরা বা বাচ্চারা বা ছোট ছোট ভাই বোনেরা যখন পড়াশোনা শুরু করে আমরা তাদের হাতে কি বই তুলে দিই? স্বরেয় স্বরেয়া ক খ এগুলোর বই তুলে দিই না? এগুলো কার প্রণয়িত? 1955 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রণয়িত করা হয়েছিল। তারপর দেখো কি আছে, তারপর আছে বেতাল পঞ্চবিংশতি। এটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম অনেকেই এটা কার্টুন দেখেছি, এখনো এই কার্টুনটা দেখি। এই গল্পগুলো আমরা আমাদের দিদিমা ঠাকুমাদের কাছে বা দাদা নানিদের কাছে শুনে থাকি। বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী এবং শকুন্তলা। তার পাশাপাশি রয়েছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই বিষয়ে প্রস্তাব রাখা, সীতার বনবাস, ভ্রান্তি বিলাস এবং আরো রয়েছে তার বিভিন্ন রকম গ্রন্থ যেগুলো নাকি প্রধান গ্রন্থ হিসেবে পরিচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29 জানুয়ারি কি 29 জুলাই মৃত্যুবরণ করেছেন। তাহলে দেখো 1891 সালের 29 জুলাই তিনি মৃত্যুবরণ করেছেন। তো শিক্ষার্থীরা আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে আমরা যে লেখক পরিচিতি পড়লাম, এই লেখক পরিচিতিতে আমরা লেখকের কতগুলো গ্রন্থ সম্পর্কে জানতে পারলাম সেগুলোর নাম বলো। তখন আমরা কি বলবো? বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদ, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এরকম এতগুলো বিষয় একটি প্রস্তাব। তারপর রয়েছে সীতার বনবাস, রয়েছে ভ্রান্তি বিলাস, এগুলো প্রভৃতি কিন্তু তার প্রধান গ্রন্থ। আর তিনি মৃত্যুবরণ করেছেন 1891 সালের 29 জুলাই। এখন শিক্ষার্থীরা দেখো আমাদের এই গল্পের নামটা কি? এই গল্পের নামটা হচ্ছে প্রত্যুপকার। আচ্ছা, প্রত্যুপকার মানে কি? আমরা যেটা জানি, আমরা তো এটা সকলেই জানি বা আমি এর আগে বহুবার বলেছি যে যে কোনো গল্পের নামকরণটা কেমন হয়। যে কোনো গল্পের নামকরণটা হতে হবে স্বচ্ছ, হতে হবে আয়নার মতো, যে গল্পের নামটা পড়লে বা দেখলে যদি সেটার অর্থ আমরা সঠিকভাবে জেনে থাকি তাহলে যাতে আমরা বুঝতে পারি যে গল্পটাতে এরকম কিছু বিষয় স্পষ্টভাবে উঠে আসছে। তাহলে দেখো আমাদের এই গল্পের নামকরণের সঙ্গে কিন্তু গল্পের
আমরা যখন আমরা এই গল্পটি পড়বো তখন কিন্তু এটা আমরা সবিস্তারে জানতে পারবো। কিন্তু তার আগে আমাদের যেটা জানতে হবে যে প্রত্যুপকার, এই প্রত্যুপকার মানে কি? প্রত্যুপকার হচ্ছে উপকারীর উপকার করা, উপকারীর অপকার করা কিন্তু নয়, উপকারীর উপকার করা। তোমরা যদি খেয়াল করে থাকো তোমাদের পাঠ্য বইয়ে তোমরা দেখবে এটা শব্দার্থের প্রথমে এই অর্থটাও দেওয়া আছে যে উপকারীর উপকার করা। উপকারী, আচ্ছা উপকারীকে যে তোমাকে উপকার করেছে, যে তোমাকে সাহায্য করেছে, তাহলে সে কি করলো? তোমার কাছে উপকারী হয়ে রইল না? তাহলে সেই উপকারীর যখন তুমি কোনো উপকার করতে পারলে বা উপকার করবে, সেটা সারমর্ম কিন্তু দাঁড়াবে প্রত্যুপকার। দেখো প্রত্যুপকার গল্পের প্রথম কিছু লাইন আমরা পড়ি, সেটা হচ্ছে আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। আলী ইবনে আব্বাস নামে এক মামুন নামক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। আচ্ছা, তিনি বলিয়া গিয়েছিলেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময়, তিনি কিন্তু বলে যাচ্ছেন আমি একদিন খলিফার নিকটে বসে আছি, এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। খলিফা আমার প্রতি আজ্ঞা করিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং পল্ল আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির ওপর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আছেন। আমি তাহাকে আপন আলয়ে আনিত করিয়া সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ তিনি যদি পলাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। শিক্ষার্থীরা, প্রথমত এই গল্পটি কিন্তু এখানে আমাদেরকে সাধু ভাষায় বর্ণিত করা আছে এবং আমরা স্বভাবতই জানি যে সাধু ভাষা একটু দুর্লভ হয়, একটু বোধগম্য কম হয়। তাই আমাদেরকে কি করতে হবে? রিডিংটা ভালো করে পড়ে ওয়ার্ড বাই ওয়ার্ড এর বিশ্লেষণ করে জেনে নিতে হবে। তাহলে দেখো কি বলেছে, আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তাহলে মামুন নামক খলিফা মানে যে খলিফা তারই নাম হচ্ছে মামুন, হ্যাঁ, আর যে ব্যক্তিটি তার প্রিয় ছিলেন তার নাম হচ্ছে আলী ইবনে আব্বাস। আর খলিফা হচ্ছে প্রতিনিধি, ঠিক আছে? বিভিন্ন রাষ্ট্রের যে সর্বপ্রধান বা শাসনকর্তা থাকে তাদেরকে খলিফা বলা হয়, আচ্ছা, স্পেশালি মুসলিম রাষ্ট্রে। আচ্ছা, তারপরে দেখো মামুন নামক খলিফার প্রিয় পাত্র কে ছিলেন? আলী ইবনে আব্বাস। তিনি বলিয়া গিয়েছিলেন কি অপরাহ্নে খলিফার নিকটে সে এক সময় বসে আছে, হঠাৎই তার সামনে হাত পা বাঁধা এক ব্যক্তিকে এনে উপস্থিত করে, হ্যাঁ, খলিফার সামনে উপস্থিত করে। তখন খলিফা বা শাসনকর্তা কি বলে? সেই শাসনকর্তা মামুন নামক শাসনকর্তা আলী ইবনে আব্বাস নামক ব্যক্তিকে, যে নাকি তার প্রিয় পাত্র ছিলেন, তাকে কি বললেন? তাকে বললেন যে তুমি এই ব্যক্তিকে তোমার বাড়ি নিয়ে যাও, তোমার বাড়ি নিয়ে তাকে আটকে রাখো এবং কালকে সকালে তুমি তাকে কি করবে? তাকে আমার নিকট এনে উপস্থিত করবে। এবং তার কথা শুনে আলী ইবনে আব্বাস যথেষ্টভাবে বুঝতে পারলেন যে খলিফা কি আছেন? বেশ রেগে আছেন, রাগান্বিত ভাবে আছেন। আর তিনি তাকে এটাও বললেন যে সাবধানে দেখবে, সাবধানে রাখবে যাতে এই ব্যক্তি পলায়ন না করে, মানে পালিয়ে না যায়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, আজকে আমি লেখক পরিচিতি করেছি এবং প্রত্যুপকার গল্পের প্রথম যে প্যারাটি আছে এই প্যারাটি নিয়ে তোমাদের সঙ্গে সামান্য একটু আলোচনা করার চেষ্টা করলাম। তো শিক্ষার্থীরা, আজকে অবশ্যই তোমাদের যে গ্রুপ আছে মেসেঞ্জারে, ক্লাস 9 এর যে গ্রুপটি আছে সেই গ্রুপে আমি আজকে কি করব? আজকে অ্যাট এনি টাইম, যে কোনো সময় আমি একটি প্রশ্ন, গুগল ফর্মের প্রশ্ন সেন্ড করব এবং সেটি তোমরা কি করবে? যথাসম্ভবভাবে পরীক্ষাটি দিয়ে আনসারগুলো সলভ করার চেষ্টা করবে এবং এটা আমি পরবর্তীতে দেখে নিব যে তোমরা কে কজন পরীক্ষা দিলে কত মার্কস পেলে। তো আগামী ক্লাসে এর সারমর্ম বা এটা নিয়ে বিশদ আলোচনা করা যাবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থেকে এই গল্পটি খুব সুন্দর করে পড়বে। সকলেই ভালো থাকবে।